প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পূর্ব মেদিনীপুরে ডাকাতি, উত্তরপ্রদেশে ধরা পড়ল 2 ডাকাত। ক্ষণে ক্ষণে পাল্টি খাচ্ছেন হুমায়ুন, এবার জোট করা নিয়ে কি বললেন? কেউ দুষ্টুমি করলে আমিও দুষ্টুমিষ্টি মেডিসিন দিই, বললেন মমতা। খসড়া তালিকা বলছে মৃত, দৌড়ে পৌরসভায় ডেথ সার্টিফিকেট আনতে এলেন ব্যক্তি। তার থেকে টেরাকোটা, ভোটের আগে বাংলার ব্যবসায়ীদের জন্য বড় সিদ্ধান্ত মমতার। মহুয়া রচনার উপরে বেজায় চটলেন অভিষেক, কেন? 300 কোটি দুর্নীতি, এরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না, মমতাকে নিয়ে কি বললেন শুভেন্দু? সুজিত ও অরূপের গ্রেপ্তারির দাবি শুভেন্দুর, যুবভারতী কাণ্ডে ধৃতদের আইনি সহায়তার আশ্বাস। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু, জল্পনা উস্কে দিলেন শ্রমিক। এবার 313 জন শিক্ষকের চাকরি বাতিল, বড় নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বীরভূমে 1,70,000 নাম বাদ যেতেই মুখ খুললেন অনুব্রত, ভোট নিয়ে যা বললেন। ভোটের খসড়া তালিকায় নাম নেই, কমিশনের এই বড় ঘোষণা না জানলে বিপদে পড়বেন। বোরখা পরেনি স্ত্রী কন্যা, রাগে 3 জনকে খুন করে ঘরে পুঁতে দিল যুবক, হারহিম কাণ্ড উত্তরপ্রদেশে। 313 চাকরি বাতিলের প্রতিবাদ, বৃহস্পতিবার থেকে বন্ধ পাহাড়ের সব স্কুল, সিদ্ধান্ত শিক্ষক সংগঠনের। কান ধরে বসিয়ে দেওয়া উচিত ছিল, যুবভারতী কাণ্ডে এবার মমতাকেই দায়ী করলেন সুকান্ত। তৃণমূল সাসপেন্ড করলেও বিধায়ক পদ থেকে পদত্যাগ নয়, কারণ উল্লেখ করে কৌশলী পদক্ষেপ হুমায়ুনের। 58 লক্ষের নাম বাদ যেতেই তৃণমূল বিজেপি সমান সমান, উজ্জীবিত শুভেন্দু দিলেন হুঙ্কার। 7 সিস্টারকে ছিন্ন করার হুঁশিয়ারি, বাংলাদেশি নেতার আস্ফালনের বড় পদক্ষেপ দিল্লির। মেসি কাণ্ডে গর্জে উঠলেন অভিষেক, গাফিলতির দায় কার, বিরাট মন্তব্য যুবরাজের। খসড়া ভোটার তালিকায় প্রায় 1.63 কোটি নামে অসঙ্গতি, শুনানিতে কারা ডাক পাচ্ছেন জানাল কমিশন। গান্ধীকে সরিয়ে রামের নামে বিল, জি রামজিতে অশান্তি, এনডিএরই অন্দরে। নির্বাচন নিয়ে জ্ঞান দিতে আসবেন না, দিল্লিকে হুঁশিয়ারি ইউনিসের বিদেশ উপদেষ্টার। অনুপ্রবেশের কথা বলে বাংলাকে অপমান, বিজেপি নেতাদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত, তোপ অভিষেকের। বাদুড়িয়ায় একই বুথে 7 জন বৈধ ভোটারের নাম উধাও, শুরু রাজনৈতিক চর্চা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বাবরি মসজিদ তৈরি করবেনই হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর এবার তিনি নিজের রাজনৈতিক দল গঠন করছেন। 22শে ডিসেম্বরেই তার নতুন দলের আত্মপ্রকাশ। হুমায়ুনের লক্ষ্য একটাই, 135টি আসনে লড়ে তৃণমূল কংগ্রেসকে হারানো এবং বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকানো। নিজের দল নিয়ে বড় আপডেট দিলেন হুমায়ুন। এদিন হুমায়ুন কবির বলেন, নতুন দলের 75 জনের স্টেট কমিটি ঘোষণা হবে, আর মুর্শিদাবাদের জেলা সভাপতির নাম ঘোষণা হবে। 4 লক্ষ মানুষের উপস্থিতিতে ঘোষণা, 135টি আসনেই লড়ব। মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, বর্ধমান, নদিয়া, বীরভূম, মেদিনীপুর সহ নানান জেলাগুলিতে কথা চলছে। মানুষ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমার দলে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে। আমি তাদেরকে গুরুত্ব সহকারে আহ্বান জানাচ্ছি। সবার জন্য দরজা খোলা, আমরা স্বচ্ছ ভাবমূর্তির লোক। আসন্ন বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি বা ভোট কাটাকাটি হবে কিনা সেই প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, আমি কারোর ভাগ বসাবো না। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নিতে 135টি আসনে লড়ে বিধানসভায় 70 থেকে 90টি সিট জিতে আসব। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের পার্টি হবে, কথা বলে রাখলাম। কি পরিকল্পনা রয়েছে নতুন দল নিয়ে? হুমায়ুন বলেন, আমার যখন পার্টি তৈরি হয়ে যাবে তখন আগামী দিনের কর্মসূচি জানতে পারবেন। 1,1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেব, 1,20,000 টাকার গ্রামের লোকেদের বাড়ি তৈরির জন্য দেব, শহরতলিতে 3,68,000 টাকা করে দেব। দিদির পার্টির নেতারা কিভাবে টাকা নিজেদের পকেটে পুড়ছে তা সকলের সামনে আনব, তারপর মানুষ সিদ্ধান্ত নেবে। তাহলে কি জোট করবেন হুমায়ুন? তিনি বলেন, বিরোধীরা অনেক কিছুই বলবে, আগামী দিনে কার সঙ্গে যাব, কার সঙ্গে লড়ব তা পরে জানা যাবে। আমি তৃণমূলকে হারাতে চাই, বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকাতে চাই। আমার কাছে বাম কংগ্রেস বলে শুধু কথা নয়, আমার যে লক্ষ্য, এই এজেন্ডা নিয়ে আমি মানুষের কাছে যাব। যার ইচ্ছে আসবে, সেটা মিম হতে পারে, আইএসএফও হতে পারে, কংগ্রেস হতে পারে।
আমার কোনো ছুতমার্গ নেই, আমি তো অনেক উঁচু পদে আছি, আমি এমএলএ অবস্থায় দল করছি। মিম জিরো আছে, কংগ্রেস জিরো আছে, সিপিএমও জিরো, নৌশাদ আছে, যে আসতে চাইবে আসতে পারে। আসাউদ্দিন ওয়াইসি যোগাযোগ করেছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে আমার কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই, একটাই টার্গেট, দল মানুষের সামনে আনা, 135টি আসনে লড়া। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিটিং করেছি নাকি পিএমওর সঙ্গে মিটিং করেছি নাকি হোম ডিপার্টমেন্ট তার প্রমাণ দিতে হবে। হুমায়ুনের দলবদল করা দীর্ঘ ইতিহাস আছে, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, তারপর নির্দল, সেখান থেকে বিজেপি, আবার সেখান থেকে ফের তৃণমূলে ফিরেছেন। এই দলবদল এবং বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ নিয়ে হুমায়ুন বলেন, আমি বিজেপিতে গিয়েছিলাম, তার কারণ ছিল আমাকে যখন এই রাজ্য সরকারের পুলিশ, যিনি এখন বিধাননগরের পুলিশ কমিশনার, তিনি কোথায় ছিলেন জিজ্ঞাসা করবেন। এসপি মুর্শিদাবাদ আর এলওপি যিনি রয়েছেন তিনি কোথায় ছিলেন, রাজনৈতিকভাবে মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরে তোলাবাজি করতেন, আমার টুটি চেপে ধরেছিল, তাই বিজেপিতে গিয়েছিলাম। সেখানেও দিলীপ ঘোষ, মুকুল রায়ের পছন্দ ছিল না, তাই চলে এসেছি। এটা ইস্যু হবে না। 22 তারিখ 4 লক্ষ মানুষের সমাগম করে নতুন দলের আত্মপ্রকাশ করবেন ভরতপুরের বিধায়ক। শিল্প না ব্যবসা নিয়ে বারবার পশ্চিমবঙ্গকে সমালোচনার মুখে পড়তে হয়। বাংলায় শিল্পের ভবিষ্যৎ নিয়ে অনেক চর্চা চলে রাজনৈতিক মহলে। এবার বিধানসভা নির্বাচনের মুখে ব্যবসায়ীদের জন্য একাধিক পদক্ষেপের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রপ্তানি থেকে বকেয়া টাকা পাওয়া, সব ক্ষেত্রেই ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়ার কথা বলা হয়েছে। আজ রাজ্যের ব্যবসায়ীদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই সম্মেলনেই একাধিক বার্তা দেন মমতা। যেসব উদ্যোগ নিল রাজ্য, এক, কলকাতা ও শিলিগুড়িতে তৈরি হবে ট্রেড এক্সপোর্ট ফ্যাসিলিটি সেন্টার। তার থেকে হস্তশিল্প, টেরাকোটা, আন্তর্জাতিক বাজারে যা যা বিক্রি হয় সেগুলি ওই এক্সপোর্ট ফ্যাসিলিটি সেন্টারের মাধ্যমে বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা। বিজনেস টু বিজনেস হাব তৈরি হবে, জিআই ট্যাগ পাওয়া সব প্রোডাক্ট থাকবে সেখানে। পাশাপাশি প্যাকেজিং, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিংয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। 3, ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড স্থাপন করব, মাসে মাসে বৈঠক বসবে ও নিজেদের সমস্যা নিজেরাই মেটাবেন ব্যবসায়ীরা। সরকারি আধিকারিকরা সেখানে থাকবে। সিঙ্গল উইন্ডো ইন্টারফেস তৈরি হবে, যেখানে ব্যবসা সংক্রান্ত সমস্যা নিয়ে গেলে দ্রুত সমাধান করা হবে। সব জেলার চেম্বারের সদস্যরা থাকবেন, জেলাশাসকও থাকবে। পুরুলিয়ায় ব্যবসা হলে কলকাতা আসতে হবে না, সেখানে বসে সমস্যা সমাধান করা যাবে। 4, ট্রেডস পোর্টাল চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, সরকারি কাজের পেমেন্ট পেতে অনেক সময় দেরি হয়, ফলে বিনিয়োগ করতে অসুবিধা হয় ব্যবসায়ীদের। এই পোর্টালে মিলবে সমাধান। কাজ শেষ করা তথ্য পোর্টালে আপলোড করলে যে 72টি ব্যাংক যুক্ত আছে সেগুলি ব্যবসায়ীদের ঠিক সময়ে টাকা দিয়ে দেবে। তাদের আপনাদের কাজ বন্ধ হবে না। মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতীতে তৈরি হয়েছে বিশৃঙ্খলা, আর তা নিয়েই রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে। সোমবার এই ইস্যুতেই রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঘটনাস্থলটি ঘুরে দেখার জন্য আজ শুভেন্দু অধিকারী যুবভারতীতে পৌঁছালেও তাকেও স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। বাইরে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে স্লোগানে ফেটে পড়েন শুভেন্দু। তার অভিযোগ, ভোটের ঠিক আগের মুহূর্তে মেসিকে কলকাতায় এনে প্রচারের নামে প্রায় 300 কোটি টাকা দুর্নীতি হয়েছে। তিনি এই ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করার দাবিও করেছেন। রাজ্য সরকারের গঠন করা সিটের উপর তার আস্থা নেই বলে স্পষ্ট করে বলেছেন শুভেন্দু। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজ স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবভারতীর গেটে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, এরা দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে না। ক্রীড়ামন্ত্রীর ইস্তফা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সাদা কাগজে ইস্তফা আসলে একটি সাজানো দলীয় নাটক। এই ধরনের মন্তব্যের পর শুভেন্দু আরও দাবি করেন, শুধুমাত্র ক্রীড়ামন্ত্রী নয়, এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদত্যাগ করা উচিত। একই সুরে তোপ দাগেন শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, মেসিকে 25 কোটি টাকা অগ্রিম কে দিয়েছে? তার দাবি, শুধু ক্রীড়ামন্ত্রীকে সরিয়েই নাটক শুরু হয়েছে। আসলে গোটা তৃণমূলই এই ঘটনার সাথে জড়িত। গ্রেপ্তার হওয়া দর্শকদের পাশে দাঁড়িয়ে শ্রমিক বলেন যে টিকিট কেটে অনুষ্ঠান দেখতে আসা মানুষদের অপরাধী বানানো হচ্ছে, অথচ যারা মূল দোষী তাদের ধরা হচ্ছে না। তদন্তের জন্য যুবভারতী স্টেডিয়াম পরিদর্শন করেছেন পুলিশ কর্তারা। মেসির সফরের সময় টিকিট বন্টন, জল সরবরাহ এবং দর্শক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একাধিক সংস্থার প্রতিনিধিকে তলব করা হয়েছে। মঙ্গলবার মোট 6 জনকে থানায় হাজির দিতে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে যে কোথায় কি গাফিলতি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কি ঘাটতি ছিল তা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ। মেসিকাণ্ডের ক্ষত এখনও ভুলতে পারেনি যুব ভারতী। মুখ পুড়েছে গোটা বিশ্বের কাছে। বছর ঘুরলেই আবার টি-20 বিশ্বকাপ। স্ন্যাচ রয়েছে কলকাতাতেও। কিন্তু ইডেনের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কি ভাবছে কলকাতা পুলিশ? এদিন এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। তার স্পষ্ট কথা, ইডেন গার্ডেন্স বিশ্বকাপে প্রস্তুতি শুরু করেছে, মিটিং করেছি, আমরা সব পয়েন্ট নোট করেছি, যারা এর সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ থাকবে, আগেও করছি, ভালোভাবে হবে। এই প্রসঙ্গই উঠল শুভেন্দু শ্রমিকের যৌথ সাংবাদিক বৈঠকে। কিন্তু শ্রমিক সভাপতির দায়িত্ব পাওয়ার পর এভাবে শুভেন্দুর সঙ্গে একযোগে সাংবাদিক বৈঠক শেষ কবে হয়েছিল তা যদিও মনে করতে পারছেন রাজনীতির কারবারিরা। বিরোধী শিবিরের দুই তাবর নেতাই এদিন যুবভারতী কাণ্ড নিয়ে অরূপ বিশ্বাস থেকে রাজ্য পুলিশের বিরুদ্ধে তীব্র কটাক্ষবাণ শানাতে থাকেন। সেখানে ইডেনে বিশ্বকাপ ম্যাচের প্রসঙ্গে কলকাতা পুলিশের প্রস্তুতির কথা উঠতেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলকাতা পুলিশের বৈঠক প্রসঙ্গে তাৎপর্যপূর্ণভাবে শ্রমিক বলেন, জুন মাসে এই বৈঠক আবার হবে। বিরোধী দলনেতাকে সেখানে উপস্থিত থাকতে দেখবেন। রাজ্য ইতিমধ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ বলছে, শ্রমিক যে সময়ের কথা বলছেন সেই সময় তো রাজ্যে নতুন সরকার তৈরি হয়ে যাওয়ার কথা। জয়ের ব্যাপারে তিনি কি 100% নিশ্চিত? তাহলে কি শুভেন্দু অধিকারী হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী? শ্রমিকের মন্তব্যে বাড়ছে জল্পনা। সাংবাদিকদের প্রশ্ন ধেয়ে গেলেও শ্রমিক যদিও ততক্ষণে বলে দিলেন, বিজেপি কোনো মুখ মুখোশের রাজনীতি করে না। যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবেই থাকবেন, অর্থাৎ জয়ের ব্যাপারে তারা নিশ্চিত। কিন্তু শুভেন্দু কি মুখ? হাসি মুখে শ্রমিক তখন বললেন, উনি তো পুলিশের সঙ্গে লড়াই করেন, তাই পুলিশের লোকেদের চেনেন, ওরাও চেনে, তাই ওই কথাই বলেছি। তবে বৈঠক যে তিনি করেছেন তা কালের নিয়মে লেখা হয়ে গিয়েছে। পাশে বসে হাসি মুখে শুভেন্দু শুধু বললেন, ওটা বলা আসলেই সিম্বলিক। সাম্প্রতিককালে গোটা বিশ্বের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব এনডিএ জোটে সর্বদাই যে বিজেপি কোনো মুখ্যমন্ত্রী মুখ রেখে লড়েছে এমনটা নয়, তবে ব্যতিক্রমও হয়েছে। কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের সভাপতিত্বে যখন বঙ্গ বিজেপি ময়দানে নেমেছিল তখনই কোনো মুখের কথা খুব একটা শোনা যায়নি। পদ্ম নেতাদের মুখে একটাই কথা ছিল, মুখ একজনই, তিনি স্বয়ং নরেন্দ্র মোদী। এবারও যে শ্রমিকদের পালে হাওয়া লাগাতে মোদিতেই শান দিচ্ছে গেরুয়া শিবির তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মধ্যেই শুভেন্দুকে সামনে রেখে শ্রমিকের এই হালকা চালের মন্তব্যই বড় চাপানুত্তর তৈরি হয়েছে নাগরিক মহলে। আবার শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাহাড়ের শিক্ষক দুর্নীতির অভিযোগ, সেই মামলা শুনানি চলছিল দীর্ঘদিন ধরে। 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। প্রসঙ্গত, এর আগে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000-এর চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টে। পরবর্তীতে সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রেখেছিল। এই আবহের মধ্যে ফের একবার চাকরি বাতিলের নির্দেশ কোর্টে। জিটিএর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল। এই মামলাতেও নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়াও অভিযোগ দায়ের হয়েছিল বিনয় তামাং এবং তৃণমূল যুবনেতা তৃণাঙ্কুল ভট্টাচার্যের বিরুদ্ধে। অভিযোগে বলা হয় বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই মামলার জলগড়ায় হাইকোর্ট পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে কোর্ট। যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছিল কোর্টে। প্রাথমিক পর্যায়ে এই মামলার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি বসুর রায় বহাল রাখে। তারপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। পুনরায় মামলা ফিরে আসে হাইকোর্টে। আজ ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শুনানি। বিচারপতি নির্দেশ দেন, অবিলম্বে এই শিক্ষকদের বেতন বন্ধ করা উচিত। তার প্রশ্ন, রাজ্য কেন এদের ভার বহন করবে? এদের শিক্ষাগত যোগ্যতা কি? প্রাথমিকভাবে বিচারপতি সিআইডিকে দিয়ে কাজ চালিয়ে দেওয়ার নির্দেশ দেন। নির্বাচন কমিশন মঙ্গলবার প্রকাশ করেছে এসআইআরের খসড়া তালিকা। সেই তালিকাতেই দেখা গিয়েছে রাজ্য জুড়ে বাদ গিয়েছে প্রায় 58 লক্ষ ভোটারের নাম। এই বিষয় নিয়ে সরব হয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছেন, তিনি রাজ্যের একজনও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেবেন না। এর জন্য লড়াই করবেন। 58 লক্ষের মধ্যে বীরভূম জেলাতেই বাদ গিয়েছে প্রায় 1,70,000 ভোটারের নাম বাদ যাওয়া মুখ খুলেছেন বীরভূমের দাপুটে নেতা তথা বীরভূমে তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।
মণ্ডল। তার স্পষ্ট কথা, এই নাম বাদ যাওয়ার ঘটনা ভোটে কোনো প্রভাব ফেলবে না। বীরভূমে তৃণমূল নেতা এই নাম বাদ যাওয়াকে একেবারেই পাত্তা দিতে নারাজ। তিনি জোর গলায় দাবি করেছেন, ভোটে কোনো প্রভাব ফেলতে পারবে না এই এসআইআর। যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা হাতে নিয়ে এদিন অনুব্রত বলেন, বীরভূমে প্রতিটি পুরসভার প্রায় সব ওয়ার্ডেই কম বেশি মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যেসব নাম বাদ পড়েছে তার অধিকাংশই আগেও বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ ছিল। অনুব্রতর বক্তব্য, এই সংশোধনের ফলে আসন্ন নির্বাচনে বীরভূম জেলায় কোনো রকম প্রভাব পড়বে না। যুবভারতী কাণ্ডে রীতিমতো মুখ পুড়েছে রাজ্য সরকারের। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে এত অসন্তোষ যুব সমাজে আছড়ে পড়েছিল যে সেই যুবভারতীতে তার পরিপ্রেক্ষিতে রীতিমতো ড্যামেজ কন্ট্রোল করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। এমনকি গতকাল আবার রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। যদিও বা সেই চিঠি যে ভুলে ভরা এবং এর যে কোনো অর্থ হয় না, এর পুরোটাই যে লোক দেখানো, সেই ব্যাপারে পাল্টা খোঁচা দিচ্ছে বিরোধীরা। তবে অরূপ বিশ্বাস কেন নিজে চিঠি দেবেন? এত বড় ব্যর্থতার কারণে তাকে কেন কান ধরে পদত্যাগ করার নির্দেশ দেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী? কেন তিনি চুপচাপ থাকলেন? এবার তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের একাধিক পুলিশ কর্তাকে শোকজ করা হলেও মুখ্যমন্ত্রী কেন এই ব্যাপারে দায়ী হবেন না তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ইতিমধ্যে যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে যে ত্রুটি সামনে আসছে তাতে রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার। বিরোধীরা রীতিমতো চেপে ধরেছে এই সরকারের কর্মকাণ্ডের জন্য। রাজ্যের দুই মন্ত্রী যেভাবে মেসিকে আগলে ছিলেন, যেভাবে তারা তাদের পরিবারের সদস্যরাই মেসিকে ঘিরে ধরেছিলেন, তাতে রীতিমতো যুব সমাজের মধ্য থেকেই প্রশ্ন তৈরি হয়েছিল। সকলে বিক্ষোভ করার পাশাপাশি যুবভারতীতে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিলেন। প্রত্যেকে জানিয়ে দিয়েছিলেন যে তারা টাকা খরচ করে নিজেদের স্বপ্নের নায়ককে দেখতে এসেছেন। এখানে অরূপ বিশ্বাস বা সুজিত বসুদের দেখতে আসেননি। আর পরিস্থিতি যখন বেগতিক বুঝতে পারছে এই রাজ্য সরকার, তখন গতকাল একটি চিরকুট সামনে আসে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক ভুলে ভরা বানানে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন অরূপ বিশ্বাস। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে রাজ্যের ডিজি রাজীব কুমার সহ বেশ কিছু পুলিশ কর্তাকে শোকজ করা হয়েছে। আর মন্ত্রীদের এই পদত্যাগ এবং ডিজিকে শোকজ করার প্রসঙ্গে এবার পাল্টা মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানে তিনি বলেন, এই দুই মন্ত্রীর ইস্তফা দরকার। ইস্তফা নয় মানে মুখ্যমন্ত্রী সরিয়ে দেওয়া, মানে ডিসমিস করে দেওয়া। ইস্তফা করতে দেওয়া মানে তো আপনি তাকে সসম্মানে বেরিয়ে যেতে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর উচিত ছিল কান ধরে ওকে বসিয়ে দেওয়া, সাসপেনশন করে দেওয়া বা ওকে সরিয়ে দেওয়া, কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করেননি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাজীব কুমারের ওপর দায় চাপানো হয়, তাহলে পুলিশ মন্ত্রী কেন দায়ী হবে না?